গাজীপুর ও গুলশানে অবরোধের জেরে নাজেহাল নগরবাসী। সড়কে শৃঙ্খলা মানছে না কেউ, কমছে না যানজটের ভোগান্তি। আসাদ গেট থেকে পানগেট আসতে লাগছে 1 ঘন্টা। জানি না এখনো কত সময় লাগবে। লোকাল গাড়িগুলো জাম করে দিচ্ছে, আমরা ওদের পিছিয়ে দাঁড়াই আছি। পুলিশেরও মানে না অটোওয়ালা, মানুষও মানে না। বেসরকারি 9 ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি 18,000 কোটি টাকা। ইসলামী সহ 3 ব্যাংক নিরীক্ষা দিয়ে শুরু হবে টাস্কফোর্সের কার্যক্রম, জানালেন গভর্নর। লড়াই এখনো শেষ হয়নি, লন্ডন থেকে বললেন তারেক রহমান। আওয়ামী লীগ চলে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনো সামনে বিপদ আছে। আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। পরিচয় গোপন করে বৈষম্য বিরোধী আন্দোলনে শিবিরের ভূমিকা নিয়ে আলোচনা সমালোচনা। স্বৈরাচারের পতনই ছিল মুখ্য, বলছেন সাদিক ফরহাদ। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে এবার গুমের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনে 8 প্রস্তাব, বিচার হতে হবে গ্রহণযোগ্য, বললেন উপদেষ্টা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: 3 পার্বত্য জেলায় 72 ঘন্টার সড়ক নৌ অবরোধের শেষ দিন। খাগড়াছড়িতে আজও বন্ধ দূরপাল্লার গণপরিবহন। বিদ্যুৎ বিচ্ছিন্ন সাজেকে বিপাকে পর্যটকরা। টুরিস্টরা অনেক কষ্টে আছে, এখানে প্রায় 1,500-এর মতো আছে, যা শুনতে পারছি আর কি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। গুলশান ও গাজীপুরের টঙ্গীতে ভিন্ন ভিন্ন দাবিতে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। ভোগান্তিতে পড়ে ঢাকা, টঙ্গী, গাজীপুরের যাত্রীরা। বিভিন্ন দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধ করেছে শ্রমিকরা, ভাঙচুর করে যানবাহন। মালিকপক্ষ আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজে ফেরাতে পারেনি কর্মীদের। অন্যদিকে বেসরকারি একটি প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগে বিকেলে গুলশান মোড় অবরুদ্ধ করে রাখে ভুক্তভোগীরা। আর এতে ভয়াবহ যানজটের কবলে পড়ে গুলশান, বনানী, বাড্ডা সহ পুরো এলাকা। বকেয়া বেতনের দাবিতে অসন্তোষ। গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকালে টঙ্গী ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে ওই এলাকার শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় তারা। যদি বলা হয় যে অসুস্থ, তাহলে অনেক খারাপ ব্যবহার করে, গালাগালি করে। স্টাফের ব্যবহার খুবই খারাপ। মাঠে নামে আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকরাও মাসিক 25,000 টাকা বেতন ও 15% বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে তারা। দাবি হয়েছে 25,000 টাকা বেতন দিতে হবে, 15% দিতে হবে, বছরে 5টা বেসিক ফুল দিতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এইভাবে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। দিনভর দফায় দফায় বিভিন্ন সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। দূর দূরান্তের যাত্রীরা পড়েন চরম বিপাকে। বাসায় যেতে পারতেছি না, 6 ঘন্টা মোয়াখাল চলাইছি। টঙ্গী নিউ মার্কেট যাইবো, সেটা যাইতে পারতাছি না। প্রায় 1 ঘন্টার উপরে এখানে দাঁড়ানো আছি, খুব অবস্থা খারাপ। এদিকে রাজধানীর গুলশান মোড় অবরোধ করে একদল শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিএসবি ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান তাদের সাথে প্রতারণা করেছে। এতে কয়েক ঘন্টা বন্ধ থাকে ওই এলাকার যান চলাচল। প্রত্যেকের কাছে 15 লাখ 20 লাখ টাকা করে নিয়েছে। 55 লাখ 60 লাখ টাকাও এক একজনের কাছ থেকে নিয়েছে। উনি আমার থেকে 14 লাখ টাকা কন্ট্যাক্ট নিয়েছে, আমাকে পাঠাবে 100%। উনি হলো হিমেল টাকা দেওয়ার সময় ওদের কথা হয়েছে, হয় ভিসা না হলে রিফিউজ আসলে ওরা টাকা রিফান্ড করবে। আন্দোলনের কারণে আমি প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে এই জায়গায় দাঁড়াই আছি। 1 লক্ষ টাকা ধরা, এখন এই যে ধরেন 3 ঘন্টা ধরে এই জায়গায় বসা, একই জায়গা, কোনো লড়াচড়া নেই। ব্যস্ত এলাকায় অবরোধের প্রভাব পড়ে বনানী, বারিধারা ও বাড্ডা সহ বিভিন্ন এলাকায়। কয়েক ঘন্টার অবরোধে ব্যবসা প্রতিষ্ঠানে স্থবিরতা নেমে আসে। এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ, সেনাবাহিনীর সামনে ছাত্র, বাবা, গার্জিয়ান সবাইকে মেরে গেল। এরা কারা আমরা জানতে চাই। আমাদের সর্বস্ব এখানে দিয়ে দিচ্ছে, আমার সাথে ফ্রড হয়েছে ভাই, আমরা স্ক্যামের শিকার। ওনারা আমাদের সাথে রড দিয়ে মারলে এটা আমরা বিচার চাই। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর রাস্তায় দিনের বেলায়ও চলছে দূরপাল্লার বাস। রাস্তায় দেদারসে চলছে ব্যাটারি চালিত রিক্সা।
তার উপর সড়কের খানাখন্দেও তৈরি হচ্ছে যানজট। ট্রাফিক পুলিশ থেকেও যেন নেই কেউ, অবশ্য আগের মতো মানছেও না পুলিশের নির্দেশ। রাজধানী যানজটের নতুন এই কারণগুলো খুঁজে বের করেছেন সহকর্মী আখলাক মুস্তাফা, ছবি তুলেছেন তানভীর মোর্শেদ ও নাহিদ হোসেন। অফিস ছুটি হয় বিকেলে, সন্ধ্যা পেরিয়ে রাত হতে চললেও মোড়ে মোড়ে ঠায় দাঁড়িয়ে যানবাহন। বুধবার সন্ধ্যা 7:30টায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ের চিত্র এটি। আটকে থাকা যানবাহনের আরোহীদের জানার উপায়ই নেই কখন পৌঁছাবেন গন্তব্যে। রাত পেরিয়ে সকাল, পরদিন কাজে বেরিয়ে আবারও সেই যানজট। মোহাম্মদপুর থেকে রওনা দিয়ে বাড়িধারার দিকে যাচ্ছেন বেসরকারি চাকরিজীবী প্রিয়াঙ্কা। বিজয় সরণি আসতেই চলে গেছে 1.5 ঘন্টা। নর্মালি 30 থেকে 40 মিনিট লাগার কথা, সেখানে হচ্ছে 1-1.5 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। এমন অনেকেই আছেন হুট করে যানজট বেড়ে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না। আসাদ গেট থেকে ফার্মগেট আসতে লাগছে 1 ঘন্টা, মানে 1.5 ঘন্টা লাগছে। জানি না এখনো কত সময় লাগবে, তবে নর্মালি হচ্ছে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা। এত যানজটের কি কারণ? পুরো রাস্তা জুড়ে দিনের বেলাতেও চলছে দূরপাল্লার বাস। 1 কিলোমিটার রাস্তায় প্রতি 10 মিনিটে এমন বাস অন্তত 12টি। জামজটটা কম থাকতে পুলিশগুলো ক্লিয়ার করে দিত বা পুলিশের সবাই ভয় পাইতো। এখন ওই জিনিসটা নাই, লোকাল গাড়িগুলো জাম করে দিচ্ছে, আমরা ওদের পিছিয়ে দাঁড়াই আছি। 15 অর্ডার দিয়ে দিল, 9 থেকে টিপ। এসি গাড়ি দিনের বেলা ঢুকতে পারতো না, নন এসি গাড়ি ঢুকতো। এখন ঢুকতে পারতো যে সকালে গেছে দিক দিয়ে 2-3টা গাড়ি। মূল রাস্তায় দেদারসে উঠে পড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্রতি মোড়ে মোড়ে সংযোগ সড়কের মুখগুলো আটকে পড়ছে এই রিকশার কারণে। রাস্তার মাঝেও যেখানে সেখানে ঘুরছে রিকশা, আটকে পড়ছে অন্যান্য যানবাহন। পুলিশ আছে বলার মতো? আগে জরিমানা রেকার করতে 600 টাকা, এখন তার রেকার নাই, 600 টাকা নাই। পুলিশেরও মানে না অটোওয়ালা, মানুষেরও মানে না। ট্রাফিকের ব্যবস্থা নাই যে অটো রিক্সা এখানে আসার সাহস পাচ্ছে না, গলির ভিতরে থাকার কথা। দেখেন সারা রাস্তায় একটাও ট্রাফিক নাই। রাজধানীর প্রগতি সরণি থেকে রামপুরার রাস্তায় বিশৃঙ্খলা সবচেয়ে বেশি। এক মেরুলবাড্ডা মোড়ের চিত্র এটি। রাস্তার ব্যবহার এখানে যেমন খুশি তেমন। কেউ মাঝপথে দাঁড়িয়ে এমন মালামাল লোড করছে, বেশিরভাগ রিক্সা ঢুকে পড়ছে উল্টা পথে। তাছাড়া ব্যাটারি চালিত অটোরিকশা তো এখন যেখানে খুশি সেখানেই চলছে। প্রগতি সরণির এই রাস্তায় সবসময় একজন করে পুলিশ সার্জেন্ট থাকতই। 5 আগস্টের পর এখানে আর কোনো পুলিশি যে পাহারা অথবা নজরদারি সেটি না থাকায় এখন যাচ্ছে তাই অবস্থা মানুষের মধ্যে। যাচ্ছে তাই চলায় ঘটছে দুর্ঘটনা। তাৎক্ষণিক লেগে যাচ্ছে বাকবিতণ্ডা, সমাধান করার যেন কেউ নেই। উনি গাড়ি আমাদের চালাই দিয়ে আপনার সামনে আগায় নিয়ে চলে গেছে, তখন আমি হাত দিয়ে পারি। রাস্তায় এই ধরনের ঘটনাগুলো যখন আগে ঘটতো তখন তাৎক্ষণিকভাবে এর বিচার করত ট্রাফিক পুলিশ, কিন্তু রাস্তায় এখন ট্রাফিক পুলিশের দেখা নেই। তাই যে যার মতো আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং অন্যরাও এসে বিচার করছে। ততক্ষণে পেছনে লেগে যাচ্ছে দীর্ঘ যানজট। রাস্তায় পুলিশ থেকেও নেই। কোনো কোনো পয়েন্টে দেখা যাচ্ছে যাদের, তাদের নির্দেশ কেউ মানছে না। যেখানে দাঁড়াতে মানা পুলিশের সামনেই সেখানে দাঁড়াচ্ছে বাস। কথা শুনেন না? হ্যাঁ শুনি তো। শুনেন, ওই যে ওখান থেকে ইশারা দিচ্ছে, বারবার চলে যেতে বলছে, তারপরও দাঁড়িয়ে আছেন। পিছে গাড়ি নেই তো, এর লেগে বললাম। আরে শুনে না তো কথাবার্তা এগুলো, মামলা টামলা নাই। তারপরে আপনার কোনো কিছু অফিসে আমাদের ফোর্সও কম, ফোর্স আমরা এখানে আমি একজন ডিউটি করতেছি। 5 আগস্টের পর রাস্তায় ট্রাফিকের কাজ করেছিল শিক্ষার্থীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলছেন, পুলিশের ভীতির আসলে কোনো কারণ নেই। আপনারা যদি সঠিকভাবে মামলা দেন, আপনাদের উপরে কারো ক্ষমতা নেই আপনাদের উপরে চড়াও হওয়ার, কারণ আপনারা সঠিক পথে আছেন। পাবলিকেরও ঝামেলা আছে, পাবলিকরাও উল্টাপাল্টা চলাফেরা করতেছে। এছাড়াও একই পথে চলছে পাতাল মেট্রো রেলের কাজ। রাস্তার অর্ধেক বন্ধ সে কাজে। সরু পথে যান চলে ধীর গতিতে। ততক্ষণে পেছনে তৈরি হয় লম্বা লাইন। এর বাইরে টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে রাস্তা। মেরামত হয়নি বলে বেড়েছে খানাখন্দ। সেসব পথেও যান চলছে ধীর গতিতে। 5 আগস্টের পর টানা কয়েকদিন বেশ শক্তপোক্তভাবে এই ট্রাফিক ব্যবস্থাপনার কাজগুলো করেছিল শিক্ষার্থীরা। এরপর দায়িত্বে এসেছে পুলিশ। সংখ্যায় তারা যেমন এখনও সীমিত, তেমনি কর্মকাণ্ডও রয়ে গেছে সীমিত। যানজট নিয়ন্ত্রণ তথা রাস্তার শৃঙ্খলা রক্ষায় পুলিশের যে কত বড় ভূমিকা তা এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এই যানজট নিরসনে দ্রুত সমস্যার সমাধান করতে হবে। এখন দেখার অপেক্ষা কি করে
অন্তর্বর্তীকালীন সরকার। আখলাক উস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংক নিরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে টাস্ক ফোর্সের কার্যক্রম। পর্যায়ক্রমে বাড়বে ব্যাংকের সংখ্যা। দুর্বল ব্যাংক মূল্যায়নে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি যোগ হবে বাইরের নিরীক্ষকরাও। সহায়তা নেওয়া হবে বিদেশি বিশেষজ্ঞদের। সন্ধ্যায় ব্রিফিংয়ে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, মোট খেলাপি ঋণের মধ্যে অর্ধেকই আটকে আছে অল্প কিছু মানুষের কাছে। দুর্বল ব্যাংক একীভূত করা হলেও গ্রাহকদের স্বার্থ রক্ষা করেই তা করা হবে বলেও জানান গভর্নর। গত 1.5 দশকে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো, যে কারণে দুর্বলের তালিকায়ও শীর্ষে এসব ব্যাংক। একসময়ের সবচেয়ে শক্তিশালী ইসলামী ব্যাংকের অবস্থাও এখন নড়বড়ে। এসব ব্যাংকের প্রকৃত অবস্থা জানতে এরই মধ্যে টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, 3টি ব্যাংক নিয়ে শুরু হচ্ছে এই টাস্কফোর্সের প্রথম নিরীক্ষা কার্যক্রম। 3টে ব্যাংকের নাম আমরা এখনো ঠিক করিনি, তবে ইসলামী ব্যাংক থাকবে। আমরা চেষ্টা করব তাদের ফাইন্যান্সিং নিয়ে কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্ট এনে আমাদের এই টাস্কফোর্সের সাথে, এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন যারা অডিট করেন, ইন্সপেকশন করেন, তাদেরকে নিয়ে এবং কিছু অডিট ফার্ম হায়ার করে 3টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব। নামে বেনামে ব্যাংকিং খাত থেকে টাকা বের করে নিয়েছে দুর্বৃত্তরা। খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে অল্প কিছু মানুষের কাছে। তবে ব্যাংক একীভূতকরণের চিন্তা থাকলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান গভর্নর। কিছু ব্যাংকের টাকা ডিপোজিটররা তুলে অন্য ব্যাংকে রাখছে। অন্য ব্যাংকের তারল্য আছে, এই ব্যাংকের তারল্যটা নাই। আমরা চাচ্ছি একটু সমতা নিয়ে আসতে। গ্যারান্টিটা দিচ্ছি যে তোমরা দাও, যদি তারা না পারে আমরা বাংলাদেশ ব্যাংক তোমাদের টাকা ফেরত দিয়ে দেব। এটা কিন্তু আমরা উইদাউট কন্ডিশন দিচ্ছি না, এবং তাদেরকে তো বড় রকমের রিফর্ম আমরা করবই। গভর্নর বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। পলিসি রেট আমরা একবার বাড়িয়েছি গত মাসে, আগামী এই সপ্তাহে আমরা আবার বাড়াবো। অলরেডি এক্সচেঞ্জ রেট স্টেবল আছে। স্টেবল যদি আমরা কন্টিনিউয়াসলি রাখতে পারি, 3 মাস ধরে তো স্টেবলই আছে 120, এটা যদি আগামী আরো 6 মাস রাখতে পারি, ইনফ্লেশন অবশ্যই কমবে। ধীরে হলেও দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে, তাই গ্রাহকের আমানত ফিরে পাওয়া নিয়ে শঙ্কার কিছু নেই বলেও আশ্বাস দেন গভর্নর। একটা চিঠি পাঠিয়ে দিলাম আর আমি টাকা দিয়ে দিলাম, সেটা হচ্ছে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে রাজনৈতিক সরকার প্রয়োজন। বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের সহায়তা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আহমেদ শাহিনের ক্যামেরায় মাহবুবুর রহমান রিপনের প্রতিবেদন। প্রায় 10 বছর পর কিশোরগঞ্জে বিএনপির বাধাহীন বড় জমায়েত। নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মাথায় নানা রঙের কাপড় বেঁধে দলীয় পতাকা উড়িয়ে মিছিল নিয়ে 13টি উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত হয় পুরাতন স্টেডিয়ামে। বিকেল 4টার দিকে পুরোপুরি ভরে যায় মাঠ। শুরুতেই বক্তব্য দেন স্থানীয় নেতারা। পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা নির্দেশনা দেন। দেশ নেত্রী আসবেন, দেশ নায়ক তারেক রহমান আসবেন। এই দেশে রাজনৈতিক যুদ্ধ হবে, নির্বাচন হবে, ধানের শীষ আমরা জিতব বাংলাদেশে। আমাদের নেতা জনাব তারেক রহমান সারা দেশে সব জায়গায় আমাদের সব দলকে নির্দেশ দিয়েছেন, তারাই কিশোরগঞ্জের মতো তারাও যার যার এলাকায় যারা শহীদ, যারা আহত, তাদের পাশে দাঁড়াবেন। সবশেষে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, লড়াই এখনো শেষ হয়নি। আওয়ামী লীগ চলে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনো সামনে বিপদ আছে। আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এ সময় তারেক রহমান বলেন, দেশে রাজনৈতিক সরকারই পারবে দেশকে সামনে এগিয়ে নিতে। গত 17 বছর যারা বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে ছিল তাদের সবাইকে নিয়েই রাষ্ট্র গঠনের কথা বলেন তিনি। দায়িত্বপ্রাপ্ত সঠিক ব্যক্তিবর্গ, সঠিক ব্যক্তিগণ এই জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে, যেই নেতৃত্বের মাধ্যমে এই দেশের মানুষ একদিকে যেমন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, একই সাথে অর্থনৈতিক মুক্তিও অর্জন করা সম্ভব। এর আগে আন্দোলনে নিহত ও আহতদের মধ্যে সহায়তা তুলে দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গত 17 বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে দলের নেতাকর্মীদের যে বন্ধন তৈরি হয়েছে সেই বন্ধন যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, কিশোরগঞ্জ। ছাত্র শিবির ইস্যুতে আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি পরিচয়ে সাদিক কায়েমের ফেসবুক স্ট্যাটাসের পরে মূলত আলোচনা সমালোচনা শুরু হয়। সবশেষ SM ফরহাদ খোলাসা করেন একই বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাধারণ সম্পাদক তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের পরিচয় গোপন করাকে ভিন্ন চোখে দেখছেন অনেকেই। আর ফরহাদ ছাত্রলীগের পদধারী বলেও দাবি করেন কেউ কেউ, তবে অস্বীকার করেছেন ফরহাদ। কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন সাদিক কায়েম। সামনের সারির সমন্বয়কদের সাথেও দেখা যায় তাকে। সংবাদ সম্মেলনের টেবিল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন সবখানেই ছিল তার উপস্থিতি, কিন্তু কেউ বুঝতেই পারেনি এই সাদিক কায়েম শিবিরের রাজনীতির সাথে জড়িত। গত শনিবার এক ফেসবুক স্ট্যাটাসের পর নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি হিসেবে পরিচয় দেন সাদিক কায়েম। তার এই পোস্টের পর আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় নেট দুনিয়া সহ সর্বত্র। সাদিক কায়েমকে কাছ থেকে দেখেছেন, একসাথে থেকেছেন এমন অনেকেই বিস্ময় প্রকাশ করেন যে তারাও বুঝতে পারেননি সাদিক শিবির নেতা। নেটিজেনদের অনেকেই পরিচয় গোপন রেখে আন্দোলনের ভূমিকাকে নেতিবাচক হিসেবে ব্যাখ্যা করেন। তবে এ বিষয়ে সাদিক কায়েম যমুনা টেলিভিশনকে বলেন, পরিচয় বড় কথা নয়, আন্দোলনে স্বৈরাচার পতনই ছিল মুখ্য বিষয়। আমরা এখানে সবাই আমাদের পরিচয় ভুলে গিয়ে আমাদের কমন গোল নিয়ে আমরা এখানে আমাদের টার্গেট ছিল প্রথমত কোটা সংস্কার করা, দ্বিতীয়ত আমাদের টার্গেট ছিল ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা। তো এই ক্ষেত্রে আমরা মনে করেছি আমাদের পরিচয় যদি আমরা এখানে নিয়ে আসি, এখানে ফ্রাকশন হইতে পারে, দ্বিধা বিভক্তি হইতে পারে। তো সেই কারণে আমরা আমাদের পরিচয়গুলো সামনে নিয়ে আসি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাদিক কায়েম সমন্বয়ক ছিলেন এমন দাবিও করেন নেটিজেনদের অনেকেই। তবে বিষয়টি সত্য নয় জানান সাদিক ও আন্দোলনের সমন্বয়করা। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের শুরু থেকে 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটা ইনসিডেন্টের সাথে আমি কানেক্টেড ছিলাম। পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সবকিছুতে আমরা মূল সমন্বয়ক যারা ছিল সবার সাথে আমি সার্বক্ষণিক কানেক্টেড ছিলাম, এবং এখানে সকল ছাত্র অন্যান্য যারা আছে সবাই কানেক্টেড ছিল। আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত নতুন একটা বাংলাদেশ পেয়েছি। তালিকাভুক্ত 158 জনের যে সমন্বয়ক 3রা আগস্টে ঘোষণা করা হয়েছে, তিনি তালিকাভুক্ত সমন্বয়ক ছিলেন না, এবং তিনি কিন্তু আমাদের যে লিয়াজু কমিটিটা হয়েছিল সেই লিয়াজু কমিটির সদস্যও ছিলেন না। তবে তাদের অবদান কিন্তু এখানে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সাদিক কায়েমের পরিচয়ের দুদিন পরই পরিচয় পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাধারণ সম্পাদকের নাম SM ফরহাদ। তবে তার সাথে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার অনেক নেতার ছবি দেখা যায়। নেটিজেনদের দাবি, ফরহাদ ছাত্রলীগের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের কমিটির নেতা। যদিও ফরহাদ যমুনা টেলিভিশনকে জানান তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নন। কোনোটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। আমি না সিভি দিয়েছি, না তাদের অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, আমি অবগত তাদের প্রোগ্রামগুলো। তারা ফুল দিতে গিয়েছে ধানমন্ডিতে, তারা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছে ফুল দিয়ে, তারপরে তারা বেশ কয়েকটা দাবিতে মুভমেন্টও করেছে, অনেকগুলো প্রোগ্রাম করেছে। কোনো প্রোগ্রামে কোনো ফুটেজে কোনো এনগেজমেন্টে আমাকে পাবেন না। তিনি জানান, জসিমউদ্দিন হল ডিবেট সোসাইটির নেতা হওয়ার কারণে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বিভিন্ন সময় ছবিতে ছিলেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে আপত্তিকর বক্তব্যে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাতে ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে প্রতিবাদ নোট হস্তান্তর করা হয়। ভবিষ্যতে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের নিয়ে এই ধরনের আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বলা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য দুদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ণ করে। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না বলেও জানানো হয়।
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল। এতে বিগত সরকারের সময়ের প্রত্যেকটি গুমের তদন্ত চাওয়া হয়েছে। অন্যদিকে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া ও গুলিতে নিহত ইয়ামিন হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ হয়েছে ৩২টি। তবে সোমবার প্রথমবারের মতো এলো গুমের অভিযোগ। শেখ হাসিনা, ডিবির ডিসি মশিউর রহমান সহ তৎকালীন পুলিশ, ডিবির সদস্য সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন ব্যবসায়ী এনামুল কবির। অভিযোগে তিনি বলেন, ২০১৮ সালের ১৭ নভেম্বর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায় ডিবির সদস্যরা। ২৬ নভেম্বর পর্যন্ত তার কোনো খবর পাননি পরিবারের সদস্যরা। এরপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিস্ফোরক রেখে রাষ্ট্রবিরোধী মামলা দেয়া হয় তার বিরুদ্ধে। প্রায় ৬.৫ মাস কারাগারে ছিলেন তিনি। বর্ণনা করেন সে সময়ের নির্যাতনের কথা। কালো টুপি পরিয়ে এবং হাত পিছনে বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন রুমে গিয়ে টর্চার করেছে, মেরেছে। ডিসি মশিউর নিজে আমাকে তার পায়ে পরিহিত বুট দিয়ে আমার এই মাথায় আঘাত করেছে, আমাকে নির্যাতন করে তো কাহিল করে ফেলছে। এরপরে ২ জন ডিবির ঘাড়ে ভর করে আমাকে তার রুমে নিয়ে গেছে। অভিযোগে ২০০৯ থেকে ২৪ পর্যন্ত গুমের ঘটনার তদন্ত ও বিচারও চাওয়া হয়েছে। সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন। আমরা এটা যাচাই বাছাই করে মামলায় ফর্মুলেট করার সময় কিভাবে করবো সেটা আমরা সিদ্ধান্ত নেব। বাকিটা আমরা আইনগতভাবে ভেবে চিন্তে পদক্ষেপ গ্রহণ করব। এদিকে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া ও গুলিতে নিহত ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ ৭৮ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধনে ৮টি প্রস্তাব তুলে ধরা হয়েছে। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংশোধন বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাব তুলে ধরা হয়। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে বিশিষ্টজনদের মতামত বিবেচনা করা হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত হত্যার বিচার চাইতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক হচ্ছে মামলা। তবে প্রশ্ন উঠে বিদ্যমান আইনে বিচার সম্ভব কিনা। আইন মন্ত্রণালয় এরই মধ্যে কিছু সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে। সেগুলো নিয়ে মতবিনিময় সভায় বিশিষ্টজনরা তাদের মতামত তুলে ধরেন। আমরা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর বিরুদ্ধে যেভাবে এটা সিস্টেম্যাটিকলি হয়েছে সেটাকে আমরা ওই ডেফিনেশনে এখন ফেলতে পারবো। আমাদের হাতে যথেষ্ট পরিমাণ ডেটা আছে বলে আমি মনে করি। আর কোনো শাসক যদি যেন না ভাবে যে আমি এইভাবে করে গণহত্যা চালিয়ে আমি পার পাবো, সেইটার জন্য অ্যাকচুয়ালি জুলাই এবং আগস্টে যা হয়েছে তার অত্যন্ত কড়া শাস্তি হওয়া উচিত। উইটনেস রাইটস কতটুকু আছে, উইটনেস প্রোটেকশন কতটুকু আছে, এখন যারা উইটনেস দিবে তারা নেক্সট ডে কি হবে, কি মেরে ফেলা হবে? International law to represent them very positive, but it should also be available to the prosecution. তবে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে দ্বিমত জানান কেউ কেউ। যে আইনগুলো গণবিরোধী সেই আইনগুলো ওইখান থেকে সরিয়ে দেন। যে নির্দেশনাগুলো অ্যাপেলেট ডিভিশনের ছিল, অ্যাপেক্স কোর্টের ছিল, সেটা যাতে ইমপ্লাইড হয় সেই ব্যবস্থাটা করলে পরে কিন্তু এগুলো সবই হয়। পাবলিশড ম্যাটেরিয়ালের সাথে আবার গিয়ে কিছু স্টোরড ম্যাটেরিয়াল, নন পাবলিশড ম্যাটেরিয়ালকে যোগ করে দিচ্ছি। সো নন পাবলিশড ম্যাটেরিয়াল কিন্তু উইদাউট ফর্মাল প্রুফ কোর্ট আসলে অ্যাকসেপ্ট করাটা বোধহয় ফেয়ার হবে না। আমরা কি লাস্ট ঘটনাগুলোকে ওয়ার বলেছি কি না? ওয়ার না বললে তো আমরা কনস্টিটিউশনাল প্রোটেকশন এই আইনে পাবো না। অনুষ্ঠানে বিগত সরকারের প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোও মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করার আহ্বান জানান ইসি সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এই নির্বাচনী অপরাধ, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। এ সময় আইন উপদেষ্টা জানান, প্রতিহিংসা নয়, ন্যায় বিচারের আন্তর্জাতিক মান নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমরা এই সমাজে আর ক্ষত চাই না, বিভাজন চাই না। আমরা বিচারের মধ্যে দিয়ে একটা রিকনসিলিয়েশন প্রসেসের শুরু করতে চাই। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ নয়, সরকারের লক্ষ্য জুলাই আগস্টে শহীদ ও আহতদের ন্যায় বিচার নিশ্চিত করা। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যদি লয়ার নিয়োগ করার সুযোগ রাখা হয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। পার্বত্য অঞ্চলে জাতিগত সংঘাত ছড়ানোর নেপথ্যে গুজব বড় ভূমিকা রাখে।
আস্থার সংকটের সঙ্গে যোগ হয় হিংসা বিদ্বেষ। খাগড়াছড়ির ঘটনার পর বিষয়টি নিয়ে গভীরভাবে ভাববার সময় এসেছে বলে মনে করেন প্রশাসনের কর্তা ব্যক্তি ও পার্বত্য অঞ্চল গবেষকরা। এদিকে টানা অবরোধের শেষ দিনেও খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার গণপরিবহন। সেখান থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। যেদিন গণপিটুনিতে জেলা শহরে মামুন নামের এক যুবকের মৃত্যুর খবর ছড়ায়, তার অন্তত 40 ঘন্টা পর দীঘিনালায় শতাধিক দোকানে আগুন দেবার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট দিলে উত্তেজনা ছড়ায়, যা সহিংসতায় রূপ নেয় পরবর্তীতে। 2 দিন পর জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যের অধিকাংশই ছিল গুজব। এখন গুজব প্রতিরোধে নতুন করে ভাবছে প্রশাসন। গুজব কিন্তু একটা মারাত্মক এখন সন্ত্রাস হয়ে দাঁড়িয়েছে, কারণ যে ঘটনা ঘটছে সেটাকে গুজব কেন্দ্র করে বিভিন্ন ফেসবুক মিডিয়া ব্যবহার করে এটাকে আরও স্প্রেড করার একটা চেষ্টা চলতেছে। আমাদের উপদেষ্টা মহোদয়রা যারা আসছেন তারাও একমত হয়েছেন গুজবকে প্রতিহত করতে হবে। এই জন্য বিটিআরসি সহ সকলের বা যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের আমরা সকলের সহযোগিতা নিচ্ছি, যাতে ফার্দার এটাকে যাতে গুজব ছড়িয়ে সন্ত্রাস না করতে পারি। আমরা অনলাইন মনিটরিং কিভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি, এবং যেন আমার অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে সর্বপ্রতি যেন এটা যাচাই বাছাই করে তারা যেন প্রতিক্রিয়া দেখায়, তাহলে হয়তো পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। দীঘিনালার আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রায় চূড়ান্ত করেছে প্রশাসন। সে অনুযায়ী দেয়া হবে সহযোগিতা। যারা হতাহত হয়েছে আমি পুলিশ সুপার মহোদয় আমার হসপিটালে গিয়েছি, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছি, এবং যারা নিহত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি আমরা 25,000 টাকা প্রদান করেছি, এবং যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসন থেকে আমরা উদ্যোগ নিয়েছি। এদিকে 3 দিনের টানা অবরোধের শেষ দিনে জীবনযাত্রা ছিল স্বাভাবিক, তবে ছেড়ে যায়নি দূরপাল্লার পরিবহন। যদি অবরোধ না থাকে, পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে আগামীকাল সকাল থেকে যাবে। সাজেকে আটকা পড়ছে, প্রায় 1,500-এর মতো আছে যা শুনতে পারছি আর কি। অবরোধের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পর্যটন কেন্দ্র সাজেক যাওয়া পর্যটকরা। খাবার ও পানির সংকটের সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎহীন হাঁসফাঁস অবস্থা। অন্যতম সমস্যা হচ্ছে পানি, আমরা পানি পাচ্ছি না পর্যাপ্ত, এবং খাবারের প্রবলেম হচ্ছে, খাবারের অনেক প্রবলেম হচ্ছে, আর আমরা এখান থেকে যেতেও পারছি না। এটাও আমাদের অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এমন সংঘাত সহিংসতা এড়াতে পাহাড়ে পাড়াভিত্তিক কমিটি গঠনের কথা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। একটি ঘটনা কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয় তার সবশেষ উদাহরণ দীঘিনালার শতাধিক দোকানঘর পুড়িয়ে দেওয়ার ঘটনাটি। আর এর পেছনে কাজ করেছে গুজব, এমনটাই বলছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তাই তারা বলছেন এই ধরনের ঘটনা মনিটরিংয়ের জন্য একটি সেল এখন তৈরি করা সবচেয়ে বড় জরুরি। আর যদি সেটি করা যায় তাহলে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকানো অনেকটা সম্ভব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠীর উপর হামলা, নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে 3 পার্বত্য জেলার ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিল করেন তারা। এ সময় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তারা। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশের 3 পার্বত্য জেলা। চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালি সহ নানা জনগোষ্ঠীর বাস সেখানে। কিন্তু কয়েকদিন পর হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য অঞ্চল, ঘটে সংঘাত সহিংসতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে বক্তারা পার্বত্য এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। তারা পাহাড়ে অবৈধ অস্ত্র রেখে পাহাড়কে জুম্মলেন বানাতে চায়। পার্বত্য চট্টগ্রামে যতগুলো হামলার ঘটনা ঘটেছে প্রত্যেকটি হামলাই সর্বপ্রথম পাহাড়ি সন্ত্রাসীরা শুরু করেছে। বাংলাদেশের নাগরিক হয়েও তাদের কেন সেটেলার বলা হচ্ছে সেই প্রশ্ন তোলেন বক্তারা। বাঙালি জনগোষ্ঠী হয়ে আছে সেখানে দাস হিসাবে, আমরা সেই দাস ব্যবস্থা ভেঙে দিতে চাই। সংবিধান নিয়ে বসুন, জাতিসংঘের আইন নিয়ে বসুন, বাংলাদেশের ইতিহাস নিয়ে বসুন। বাংলায় কোনো আদিবাসী নাই, আমরা সবাই বাংলাদেশী। বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিল করেন তারা। রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের মশাল মিছিল। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যম সংস্কারে কমিশন করতে যাচ্ছে সরকার। আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে আশা করেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, কিন্তু এটি কেবলই মুখের কথা নয়, আমরা এটি কাজে বাস্তবায়ন করতে চাই। আমি আশা করি যে আগামী সপ্তাহেই হয়তো গণমাধ্যম সংস্কার কমিশনের ঘোষণাটি দিতে পারবো আমি। বগুড়ায় ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত স্কুল ছাত্র জুনায়েদ ইসলাম রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর আগে ভোরে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে মারা যায় এই কিশোর। স্বজনরা জানান, রাতুল বগুড়ার পথ পাবলিক স্কুলে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ৫ই আগস্ট সকাল থেকেই শহরের বড়গোলা এলাকায় আন্দোলন করছিল রাতুল। বিকেলে সদর থানার সামনে আন্দোলনরত অবস্থায় মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে তাকে হাসপাতালে নেয় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে রাজধানীর নিউরো সায়েন্সে ভর্তি করা হয় তাকে। সোয়া ১ মাস পর প্রাণ হারায় সে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে বগুড়ায় দাফন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এরই মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে শুরু করেছেন। যুদ্ধ, সংঘাত, বৈশ্বিক অস্থিরতা, অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনৈতিক সংকট, নানা বিষয়ে আলোচনা শেষে সমাধানের পথও বের করার চেষ্টা করবেন বিশ্ব নেতারা। তবে অন্যান্য বছরের চেয়ে এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে বাংলাদেশ বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জো বাইডেন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বৈঠকে বাংলাদেশের নানান সমস্যার সমাধানের পথ বের হতে পারে। বরিশালের সাবেক পানি সম্পদ মন্ত্রী জাহিদ ফারুককে আদালতে নেয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় আদালত প্রাঙ্গণে। সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। জানা যায়, রোববার রাতে রাজধানীর বাড়িধারা থেকে জাহিদ ফারুককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বরিশাল বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। জাহিদ ফারুককে যে কোনো সময় আদালতে নেওয়া হতে পারে এই খবরে সেখানে যায় ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন ও যুবলীগ নেতা শাহরিয়ার রাজীব। এ সময় তাদের মারধর করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, আইনজীবীরা। এদিকে সন্ধ্যায় জাহিদ ফারুককে আদালতে নেওয়া হলে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।